শিডিউল গুলো মেনটেন করা খুব ঝামেলা। আসসালামু আলাইকুম সুপ্রিয় চিকিৎসক বৃন্দ। সানডে জেনেসিস গাইনি ডেতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর সাফিয়া খান। আমাদের আজকে টপিক ব্রেস্ট চেঞ্জেস ইন প্রেগনেন্সি অ্যান্ড পিউরপেরিয়াম। ফিমেল ব্রেস্ট অনেক ইম্পর্টেন্ট আমাদের গাইনি এফসিপিএস পার্ট 1 পরীক্ষার জন্য, এবং এখান থেকে আমাদেরকে জিস্ট কিছু চেঞ্জ সেগুলো নিয়ে আমরা আলোচনা করব সংক্ষিপ্ত ভাবে, পরীক্ষা ওরিয়েন্টেড করে। ঠিক আছে, দেরি না করে তাহলে শুরু করে দেওয়া যাক। আচ্ছা, আমাদের আজকের সেশনটাকে আমরা চারটা ভাগে ভাগ করে আলোচনা করবো। প্রথমে একটা অ্যানাটমির কুইক রিভিউ করব, তারপর হচ্ছে আমার প্রেগনেন্সিতে কি চেঞ্জ আসে, পিরিয়ডে কি চেঞ্জ আসে, এবং শেষে আমাদের দুটো প্রশ্ন সলভ করব যেগুলো আমরা গ্রুপে দিয়েছিলাম। অনেকে অ্যান্সার করেছে। আচ্ছা, অ্যানাটমি অফ ফিমেল ব্রেস্ট একটা কুইক কুইক রিভিউ যদি করি। ব্রেস্ট দেখেন একটা গ্ল্যান্ড, ঠিক আছে? এটা নিয়ে কনফিউশন আমাদের মধ্যে, সোয়েট গ্ল্যান্ড না সেবাসিয়াস গ্ল্যান্ড। অবস দত্ত বই একটা লেখা, গাইনি দত্ত বই একটা লেখা, আমরা কোনটা জানবো? ব্রেস্ট ইজ আ মডিফাইড সোয়েট গ্ল্যান্ড, ঠিক আছে। এরপর একটা জিনিস দেখেন যে আমাদের আম, এটা কোথা থেকে কোথা পর্যন্ত এক্সটেন্ড করে, সেটা হচ্ছে সেকেন্ড টু সিক্স রিব ইন মিড ক্লাভিকুলার লাইন। এরপরে একটা এক্সিলারি টেল অফ স্পেস নামে একটা জিনিস আছে, যেটা কিছুই না, ব্রেস্ট টিস্যু যে ল্যাটারাল প্রজেকশন টুয়ার্ডস দ্য এক্সিলার, ঠিক আছে। ওকে। আর এরপরে নন ল্যাকটেটিং ব্রেস্টের একটা স্ট্রাকচার যদি আমরা জানবোই নন ল্যাকটেটিং ব্রেস্টের স্ট্রাকচার, তাহলেই তো আমরা বুঝতে পারবো যে প্রেগনেন্সি পিরিয়ডে কি চেঞ্জ আসে। ওকে। প্রথম কথা হচ্ছে নন ল্যাকটেটিং ব্রেস্টে দেখেন অ্যারিওলাটা সেন্ট্রালি প্লেসড থাকে। এই নিপলে কি থাকে? নিপল একটা মাস্কুলার প্রজেকশন যেটা কিনা কাভার্ড বাই পিগমেন্টেড স্কিন। এটা কিন্তু ভাস্কুলার, ঠিক আছে। নিপলটা ভাস্কুলার এবং সারাউন্ডেড বাই আনস্ট্রাটেড মাসল, ঠিক আছে। আনস্ট্রাটেড মাসল হুইচ মেক্স ইট ইরেকটাইল, ঠিক আছে। নিপল যে ইরেকটাইল হয়, দিস ইজ ডিউ টু বিকজ অফ দিস আনস্ট্রাটেড মাসল। আচ্ছা, ইট অ্যাকোমোডেটস অ্যাবাউট এখানে 50 to 20 ল্যাক্টিফারাস ডাক্ট এন্ড দেয়ার ওপেনিং, ঠিক আছে। এটা আমরা ইমেজ দেখলে ক্লিয়ার হবো। আমার কার্সরটা যদি একটু খেয়াল করেন, এই যে নিপলের এখানে এই যে এগুলোকে বলা হচ্ছে ল্যাক্টিফারাস ডাক্ট, ঠিক আছে। ল্যাক্টিফারাস ডাক্ট গুলো কি করে? একটু ডাইলেটেড হয়ে অ্যাম্পুলা ফর্ম করে, ঠিক আছে। অ্যাম্পুলা ফর্ম করে, এই অ্যাম্পুলা গুলাতে আমাদের মিল্কটা স্টোর থাকে। আর এই ফিগারটা যদি খেয়াল করেন, এই যে দেখেন অ্যালভিওলার সেল, এখান থেকে মিল্ক সিক্রেশন হয়। অ্যালভিওলার সেলের বাইরে থাকে কিছু মায়ো এপিথেলিয়াল সেল। কি মায়ো এপিথেলিয়াল সেল? এই সেলগুলো কি করে? কন্ট্রাক্ট করে অ্যালভিওলার সেল থেকে মিল্ক সিক্রেশন করে। আচ্ছা, এছাড়া তো ক্যাপিলারিজ গুলো সারাউন্ডেড থাকেই। আচ্ছা, এখানে আরেকটা জিনিস থাকে কি, এটা লিগামেন্ট থাকে, হ্যাঁ, যেটা ব্রেস্টের সাপোর্ট দেয়, সেটা কি কুপার্স লিগামেন্ট, ঠিক আছে। এই যে এটা হচ্ছে আমাদের কুপার্স লিগামেন্ট। ওকে। আচ্ছা, এই ল্যাক্টিফেরাস ডাক্ট গুলো, বা এটা আরেকটা নাম মিল্ক ডাক্ট অথবা এটাকে এক্সক্রেটরি ডাক্টও বলা হয়। এরা কি করে? ল্যাক্টিফেরাস সাইনাস ফর্ম করে 5 থেকে 10 মিলিমিটার অ্যাওয়ে ফ্রম ইটস ওপেনিং ইন দ্য নিপল। এই যে এই জায়গাগুলো, ঠিক আছে, এই যে ল্যাক্টিফেরাস সাইনাস, এই নিপলের ওপেনিং এ এই ফিগারটা যদি দেখি, এই যে এখানে ওপেনিং, তার 5 থেকে 10 মিলিমিটার পিছনে তারা সাইনাস ফর্ম করে। ওকে। আচ্ছা, যখন এই সাইনাস গুলা নিপলের দিকে পুলড হয় ডিউরিং নার্সিং, মানে বেবিকে ল্যাকটেশনের সময়, খাওয়ানোর সময়, তখন ইনফ্যান্টের টাং, ফেশিয়াল মাসল এবং মাউথ স্কুইজ করে মিল্কটা ফ্রম সাইনাসিস ইনটু ইনফ্যান্টস ওরিফাইস, ঠিক আছে। এত কিছু আমাদের লাগবে না। আমরা বলেছি অ্যানাটমি একটা কুইক রিভিউ করব। একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমাদের নিপল এবং অ্যারিওলার নিচে ফ্যাটটা অ্যাবসেন্ট থাকে। ম্যাচিউর ব্রেস্টের কম্পোজিশনটা কি? এখানে আমার 20% গ্ল্যান্ডুলার টিস্যু থাকে, 80% ফ্যাট থাকে, আর বাদ বাকি সব কানেকটিভ টিস্যু। আচ্ছা, এবার আসি লোব, লোবিউল এগুলার ব্যাপারে। ব্রেস্টে বলা হয় থাকে 12 থেকে 20টা লোব থাকে, ঠিক আছে। প্রতিটা লোবের একটা করে এক্সক্রেটরি ডাক্ট থাকে, অথবা কি বলবো, ল্যাক্টিফেরাস ডাক্ট, অথবা এটার অন্য নাম কি, মিল্ক ডাক্ট, ঠিক আছে। প্রতিটা লোবের একটা করে এক্সক্রেটরি ডাক্ট বা ল্যাক্টিফেরাস ডাক্ট থাকে। আপনাকে কনফিউজ করার জন্য এমসিকিউ তে বলে দিবে যে প্রতিটা লোবিউলের, হ্যাঁ, এই জন্য একটু ভালো করে খেয়াল করবেন কি বলেছে, লোব না লোবিউল। আচ্ছা, আর এগুলোর ওপেনিং তো নিপল, এটা আমরা ফিগার দেখে বুঝেছি। এরপরে দেখেন, আচ্ছা, কুপার্স লিগামেন্টটা দেখেছিলাম আমরা ফিগারে। কুপার্স লিগামেন্ট গুলো কি? এগুলো হচ্ছে এক ধরনের ফাইব্রাস সেপ্টা, ঠিক আছে, যেগুলো কিনা স্কিন টু আন্ডারলাইং পেক্টোরাল ফাসা থেকে এক্সটেন্ড করে। যদি আমরা ফিগারটা দেখি, এই যে দেখেন কুপার্স লিগামেন্ট, এই তো স্কিন ব্রেস্টের, আর এই পিছনে হচ্ছে আমার পেক্টোরালিস মেজর উপরে যে ফাসাটা থাকে, ঠিক আছে। এই জায়গাটাকে এটা কানেক্ট করে এবং ব্রেস্টকে সাপোর্ট দেয়। ওকে। এরপরে দেখেন ওয়ান ল্যাক্টিফারাস ডাক্ট ড্রেইনস এর লোব, ওই আগের কথাটাই এসেছে, যে প্রতিটা লোবের একটা এক্সক্রিটরি ডাক্ট থাকে, অথবা একটা ল্যাক্টিফারাস ডাক্ট একটা লোবকে ড্রেইন করে। এবার দেখেন লাইনিং এপিথেলিয়ামটা কি? ডাক্টের লাইনিং এপিথেলিয়াম বা এই ল্যাক্টিফেরাস ডাক্ট বা মিল্ক ডাক্ট
অথবা যেটাকে আমরা বলছি এক্সক্রেটরি ডাক্ট। এই ডাক্টের লাইনিং এপিথেলিয়াম হচ্ছে কিউবিকাল, কিন্তু ওপেনিং এর কাছে এসে এই ওপেনিং এর কাছে এসে এই যে ওপেনিং এর কাছে এসে এগুলা লাইনিং হয়ে যায় হচ্ছে আমার স্কোয়ামাস, হ্যাঁ, স্ট্রাটিফাইড স্কোয়ামাস হয়ে যায়। আচ্ছা, আর অ্যালভিওলাই গুলো কি দিয়ে লাইন থাকে? কলামনার এপিথেলিয়াম দিয়ে। যখন মিল্ক সিক্রেশন হয়, ঠিক আছে, যখন মিল্ক সিক্রেশন হয় তখন অ্যালভিওলাই গুলো কলামনার এপিথেলিয়াম দিয়ে লাইন থাকে। এরপর একটা ইম্পর্টেন্ট কথা দেখেন না, নেটওয়ার্ক অফ ব্রাঞ্চিং লংগিটিউডিনাল স্ট্রাইটেড সেলস called myoepithelial cells surround the alveoli and smaller duct। হ্যাঁ, মানে ডাক্ট এবং অ্যালভিওলাই গুলোকে আমার কিছু লংগিটিউডিনাল স্ট্রাইটেড সেল সারাউন্ড করে থাকে, সেগুলোকে আমরা বলছি মায়োপিথেলিয়াল সেল। তাহলে মায়োপিথেলিয়াল সেল গুলো হচ্ছে স্ট্রাইটেড সেল। এই যে আমার ডাক্ট, এই যে অ্যালভিওলাই, এই যে ডাক্ট, এগুলাকে হচ্ছে আমার মায়োপিথেলিয়াল সেল কাভার্ড করে থাকে। তাহলে দেখেন এই জায়গা থেকে এই পর্যন্ত জায়গাগুলো কি আমার, এর বাইরে কি থাকে? আমার মায়োপিথেলিয়াল সেল থাকে। মায়োপিথেলিয়াল সেল গুলো কন্ট্রাক্ট করলে অ্যালভিওলার সেল থেকে মিল্ক সিক্রেশন হয়। ওকে, এছাড়াও কি থাকে? ডেন্স নেটওয়ার্ক অফ ক্যাপিলারিজ থাকে সারাউন্ডিং দ্য অ্যালভিওলাই। ওকে, এবার ইম্পর্টেন্ট একটা কথা দেখেন, এই যে কন্ট্রাকশন অফ দিস সেলস, মানে মায়োপিথেলিয়াল সেলের কথা বলা হয়েছে। এই মায়োপিথেলিয়াল সেলগুলো যখন কন্ট্রাক্ট করে, তারা কি করে? অ্যালভিওলাকে স্কুইজ করে মিল্কটাকে ইজেক্ট করে ইনটু দ্য লার্জার ডাক্ট, ঠিক আছে। বিহাইন্ড দ্য নিপল দ্য মেইন ডাক্ট, মানে মেইন মিল্ক ডাক্ট বা ল্যাক্টিফেরাস ডাক্ট ডাইলেট টু ফর্ম অ্যাম্পুলা ওয়্যার দ্য মিল্ক স্টোরস। আচ্ছা, এই যে এই জায়গাগুলো হচ্ছে অ্যাম্পুলা, ঠিক আছে। এই যে এই জায়গাগুলোকে আমরা বলা হচ্ছে অ্যাম্পুলা। এই জায়গাটা হচ্ছে মিল্ক স্টোর থাকে। ওকে, এরপর একটা ইম্পর্টেন্ট কথা, আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেটা কি? ব্রেস্ট টিস্যু হচ্ছে সেনসিটিভ টু সাইক্লিক্যাল চেঞ্জেস অফ হরমোন, দ্যাট ইজ এস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন, ঠিক আছে। লুটিয়ার ফেজে কি হয়? একটা ফিমেল ব্রেস্টে ফুলনেস এবং টেন্ডারনেস ফিল করে, ঠিক আছে। আর ফলিকুলার ফেজে কি হয়? ডাক্টাল সিস্টেমের প্রলিফারেশন হয়। আবার লুটিয়ার সিস্টেমে হচ্ছে আমার ডাক্টাল সিস্টেমটা ডাইলেট হয় এবং অ্যালভেলার সেলগুলো হচ্ছে ডিফারেন্সিয়েট করে সিক্রেটারি সেলে। আচ্ছা, তার মানে একটা ইম্পর্টেন্ট কথা কি, আপনাকে এমসিকিউ তে দিবে হচ্ছে ব্রেস্ট টিস্যু ইজ ইনসেনসিটিভ টু সাইক্লিক্যাল চেঞ্জেস বা ইনসেনসিটিভ টু হরমোনাল চেঞ্জেস, কিন্তু দ্যাট ইজ ফলস। কারণ কি? ব্রেস্ট টিস্যুটা হচ্ছে আমার সেনসিটিভ টু হরমোনাল চেঞ্জেস। ওকে, এরপর আসি পোস্ট মেনোপজাল ওমেনে কি হয়? ব্রেস্টের লোবিউল ডাক্ট গুলো অ্যাট্রফি করে যায়। আচ্ছা, এরপর ব্লাড সাপ্লাই, এগুলো হচ্ছে আমাদের সব বেসিকের পরে, এখানে আমরা টাইম ওয়েস্ট করবো না। তাহলে আমরা এইখানে ইম্পর্টেন্ট কি কি পড়লাম? যে আমার ব্রেস্ট টিস্যুর একটা হরমোনাল চেঞ্জের সাথে এটা একটা সম্পর্ক আছে, লুটিয়াল ফেজ একটা চেঞ্জ আসে, ফলিকুলার ফেজ একটা চেঞ্জ আসে। তারপর হচ্ছে আপনার কন্ট্রাকশন যখন হবে মায়োপিথেলিয়াল সেলগুলো, এগুলো কি করবে? অ্যালভেলাইকে স্কুইজ করে মিল্কটাকে লার্জার ডাক্টে পাঠাবে, ঠিক আছে। আর মিল্কটা স্টোর থাকে হচ্ছে আমার অ্যাম্পুলাতে। ওকে, আচ্ছা, ব্রেস্টের আর্টারি সাপ্লাই গুলো যদি একটা গ্লান্স বলে ফেলি, এখানে ল্যাটারাল থোরাসিক আছে, ইন্টারনাল মেমরি, মেইনলি এই দুটোই সাপ্লাই দেয়। লিম্ফেটিক্স এর মধ্যে মেইনলি হচ্ছে আমার অ্যান্টেরিয়র লিম্ফ নোড গুলো, অ্যান্টেরিয়র গ্রুপটা। নার্ভ সাপ্লাই হচ্ছে 4, 5, 6 ইন্টারকোস্টাল নার্ভ। আর ডেভেলপ করে হচ্ছে ব্রেস্ট প্যারেনকাইমাটা ডেভেলপ করে হচ্ছে একটোডার্ম থেকে, হ্যাঁ, ব্রেস্ট প্যারেনকাইমাটা ডেভেলপ করে হচ্ছে আমার একটোডার্ম থেকে। আর কানেকটিভ টিস্যুটা মেসোডার্ম থেকে। ওকে, এবার আমরা আসবো হচ্ছে আমার প্রেগনেন্সিতে কি চেঞ্জ হয়। এতক্ষণ আমরা বললাম একটা নর্মাল, একটা নন প্রেগনেন্ট, নন ল্যাকটেটিং একটা ব্রেস্টের কথা। আর ল্যাকটেশনে কি হতে পারে, কোথায় মিল্কটা স্টোর থাকে, এই জিনিসগুলো আমরা জানলাম অ্যানাটমিক ভিউ থেকে। এখন আমরা প্রেগনেন্সিতে কি চেঞ্জ আসে সেটা জানবো। প্রেগনেন্সিতে কি হয়? আমার ফিজিওলজিক্যাল কিছু চেঞ্জ আসে, যেমন দেখেন এই ফিগারটা দেখেন, কি হয় আমার নিপল এবং অ্যারিওলাতে, নিপল এবং অ্যারিওলাতে আমার কার্সারটা দেখেন, নিপল এবং অ্যারিওলাতে পিগমেন্টেশন হয়, ঠিক আছে, পিগমেন্টেশন হয়। এরপরে কি হয়? এটা হচ্ছে প্রাইমারি অ্যারিওলা। এরপরে কি হয়? আমার সেকেন্ড ট্রাইমেস্টার বা 20 সপ্তাহে গিয়ে একটা সেকেন্ডারি অ্যারিওলা ডেভেলপ করে, একটা সেকেন্ডারি অ্যারিওলা ডেভেলপ করে, ঠিক আছে। তারপরে কি হয়? মন্টোগোমারিস টিউবারকল, এই যে দেখা যাচ্ছে মন্টোগোমারিস টিউবারকল গুলো অ্যাপিয়ার করে। আর হচ্ছে আমার ব্রেস্টের ভাস্কুলারিটি বেড়ে যায়, দেখেন এই যে ভেইন গুলো, দেখেন ভেইন গুলো কিরকম এনগোর্সড হয়ে আছে, ঠিক আছে। ভাস্কুলারিটি বেড়ে যায়, ভিজিবল ভেইন স্কিনের আন্ডারে, স্কিনের আন্ডারনিথ বা বেনেতে আমার ভিজিবল ভেইন দেখা যায়। আচ্ছা, এবার দেখেন প্রেগনেন্সিতে কি হয়? হাইপারট্রফি হয়, প্রলিফারেশন হয় ডাক্টের। কার ইনফ্লুয়েন্সে? ইস্ট্রোজেনের। এবং অ্যালভিওলাইন সিস্টেমটা ইস্ট্রোজেন প্রজেস্টেরন বোথ, ঠিক আছে। এগুলো কোথায় বেশি বোঝা যায়? পেরিফেরাল লোবিউলে। ওকে, তারপরে কানেকটিভ টিস্যু স্ট্রোমারও হাইপারট্রফি হয়, মায়োপিথেলিয়াল সেলগুলো প্রমিনেন্ট হয়।
ভাস্কুলারিটি বাড়ে, এটা আমরা ছবিতে দেখেছি। একটা এক্সিলারি টেল, যেটা আমরা বলেছিলাম যে আমার ব্রেস্ট টিস্যুটা যদি এক্সিলার দিকে হচ্ছে এক্সটেন্ড হয়, তখন তাকে আমরা বলি এক্সিলারি টেল অফ স্পেন্স। ওইটা কি হয়, ওটা এনলার্জ হয় এবং পেইনফুল হয়, ঠিক আছে? ডিউরিং প্রেগনেন্সি ওটা এনলার্জ হয় এবং পেইনফুল হয়। নিপল আর অ্যারিওলায় কি হয়, এটা খুব ইম্পর্টেন্ট। দেখেন নিপল গুলো কি হবে, লার্জার হবে, ইরেকটাইল হবে এবং ডিপলি পিগমেন্টেড হবে। এখানে হচ্ছে আপনাকে কনফিউজ করার জন্য লার্জার জায়গায় স্মলার দিয়ে দিতে পারে, ঠিক আছে, বা লেস পিগমেন্টেড বলে দিতে পারে। তো এটা আমরা একটু খেয়াল করবো, নিপল গুলো লার্জার হবে, ইরেকটাইল হবে, ডিপলি পিগমেন্টেড হবে। আচ্ছা, এছাড়া কি বলছে যে আমার কিছু সিবেশাস গ্ল্যান্ড দেখা যায় 5 থেকে 15টা, ঠিক আছে? যেগুলা হচ্ছে, যেগুলাকে কি বলা হচ্ছে আমার মন্টোগোমারিস টিউবারকল, ঠিক আছে? মন্টোগোমারিস টিউবারকল গুলা কি সিবেশাস গ্ল্যান্ড, ঠিক আছে? এটা যে সিক্রেশন হয় সেটা কি আমার নিপল এবং অ্যারিওলাকে ময়েস্ট রাখে, যেটা পরে ল্যাকটেশনে হেল্প করে। এই দেখেন এখানে বলছে সিক্রেশন কিপস দ্য নিপল এন্ড অ্যারিওলা ময়েস্ট এন্ড হেলদি। আচ্ছা, এরপরে বলা হয়েছে সেকেন্ডারি অ্যারিওলার কথা, সেটা কি, এই যে আউটার জোন অফ লেস মার্কড এন্ড ইরেগুলার পিগমেন্টেড এরিয়াস অ্যাপিয়ার ইন দ্য সেকেন্ড ট্রাইমিস্টার, আরো স্পেসিফিক ভাবে বলে 20 সপ্তাহে, ঠিক আছে? 20 সপ্তাহে। এই যে আমরা ফিগারটা আবার দেখি, এই যে সেকেন্ডারি অ্যারিওলা একটু দেখেন, এটা হচ্ছে কম পিগমেন্টেড, তাই না? এই জিনিসটা হচ্ছে সেকেন্ডারি অ্যারিওলা, এটা 20 উইকস অ্যাপিয়ার করে, সেকেন্ড ট্রাইমিস্টারে অ্যাপিয়ার করে। এরপর আসি সিক্রেশন। আমরা ধরেই নেই প্রেগনেন্সিতে তো ব্রেস্ট থেকে মিল্ক সিক্রেশন হবে না, এটা কখন হবে, আমার পিউরোপেরিয়ামে। কিন্তু দেখেন একটা ইম্পর্টেন্ট কথা, এই যে কলোস্ট্রাম, সেটা কিন্তু দ্যাট ক্যান বি স্কুইজড আউট অফ দি ব্রেস্ট এট অ্যাবাউট 12th উইক, মানে 12তম সপ্তাহে কিন্তু আমার কলোস্ট্রাম স্কুইজ করা পসিবল, যেটা কিনা প্রথমে স্টিকি থাকে, এরপর 16 সপ্তাহে গিয়ে এটা ঠিক এবং ইয়েলোইশ হয়। এত কিছুর মধ্যে ইম্পর্টেন্ট কথা যেটা, আপনি দেখেন যে কলোস্ট্রামটা কিন্তু আমার 12 সপ্তাহে স্কুইজ করে বের করা সম্ভব, ঠিক আছে? আচ্ছা, ওকে। এরপর আরেকটা কথা কি, যে আমার এরপরে প্রেগনেন্সির পরে যখন আমার একটা মা হচ্ছে ল্যাকটেশনের মানে পিউরপেরিয়াম স্টেজে যায়, তখন প্রথম 2 দিন কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে? কোনো অ্যানাটমিক চেঞ্জ হয় না। এরপরে হচ্ছে ল্যাকটেটিং কিছু চেঞ্জ আসে। ওকে, এবার ফার্স্ট ট্রাইমেস্টারে কি চেঞ্জ আসে এগুলো আমরা একটু দেখি। দেখেন, আমরা এগুলো বলেছি যে 12তম সপ্তাহে হচ্ছে আমার কলোস্ট্রামটা এক্সপ্রেস করা পসিবল, ঠিক আছে? 12তম সপ্তাহে হচ্ছে আমার কলোস্ট্রামটা এক্সপ্রেস করা পসিবল। আরেকটা ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে আমার ব্রেস্ট চেঞ্জ গুলা কিন্তু প্রাইমারি গ্রাভিটাতে ভালো বোঝা যায়, মাল্টি প্যারাতে কিন্তু ওভাবে স্পেসিফিক ভাবে বোঝা যায় না। প্রাইমারি প্যারাতে ইউজুয়ালি হচ্ছে চেঞ্জ গুলো ভালোভাবে বোঝা যায়। সেকেন্ড ট্রাইমিস্টারে ব্রেস্টের 2টা ইম্পর্টেন্ট জিনিস হয়, সেটা বলেছি কি, প্রথমে সেকেন্ডারি অ্যারিওলা, সেকেন্ডারি অ্যারিওলা অ্যাপিয়ার করে। সেকেন্ডারি অ্যারিওলা কততম সপ্তাহে, 20 সপ্তাহে, ঠিক আছে, 20th উইকসে। সেকেন্ড ট্রাইমিস্টার আরো স্পেসিফিক ভাবে বললে সেটা 20 সপ্তাহে অ্যাপিয়ার করে। এখানে মন্টোগোমারিস টিউবারকুলো আরো প্রমিনেন্ট হয় এবং এরা সেকেন্ডারি অ্যারিওলাতেও হচ্ছে এক্সটেন্ড করে, ঠিক আছে? মন্টোগোমারিস টিউবারকুল গুলো কিন্তু আমরা বলেছিলাম নিপল এবং অ্যারিওলাতে থাকে, প্রাইমারি অ্যারিওলা, এখন এগুলা সেকেন্ডারি অ্যারিওলাতেও গিয়ে হচ্ছে এক্সটেন্ড করে। আচ্ছা, কলোস্ট্রাম গুলো আরো থিক এবং ইয়েলোইশ হয়। তারপরে যেহেতু ব্রেস্টের হাইপারট্রফি হতে থাকে, তখন কি হয়, অনেক ধরনের স্ট্রায়া দেখা যায়। আচ্ছা, এত স্পেসিফিক ভাবে আমাদের পড়া লাগবে না যে 6 থেকে 12 সপ্তাহ, 13 থেকে 20 সপ্তাহ, এত স্পেসিফিক ভাবে আমাদের পড়া লাগবে না। আমরা খালি একটু জানবো যে কোন ট্রাইমেস্টারে কি কি চেঞ্জ হয়, ঠিক আছে? ওকে, এরপরে আসি। তাহলে আমরা মোটামুটি ব্রেস্টের চেঞ্জ গুলো করলাম, যে আমার এখানে মটোগোমারিস টিউবারকুল অ্যাপিয়ার করতেছে, সেকেন্ডারি অ্যারিওলা অ্যাপিয়ার করতেছে, কলোস্ট্রামটা আমার ফার্স্ট ট্রাইমেস্টার দ্যাট ইজ 12তম সপ্তাহে আমার এক্সপ্রেস করা পসিবল। এরকম কিছু ইন্টারেস্টিং ইনফরমেশন জানলাম। এবার আমরা জানবো যে পিউরপেরিয়ামে ব্রেস্টের কি কি চেঞ্জ হয়। আচ্ছা, আমি এখানে অনেক বেশি ইনফরমেশন বা দেরিতে বলছি না, কারণ আমার এত কিছু আমাদের পার্ট 1-এর জন্য ওভাবে লাগবে না। সো পার্ট 1 ওরিয়েন্টেড করে আমরা হচ্ছে আজকে, মানে পার্ট 1 হচ্ছে বড় কথা হচ্ছে যে আমরা কিভাবে প্রবলেম সলভ করবো, মানে কোয়েশ্চেন সলভ করবো, সেভাবে হচ্ছে মানে রেট্রোগ্রেড ম্যানার আমরা পড়ছি আজকে। আচ্ছা, এবার আসি এন্ডোক্রাইন গ্ল্যান্ড ইন রিলেশন টু ল্যাকটেশন, মানে পিউরপেরিয়ামে কি হবে, আমার ল্যাকটেটিং কিছু চেঞ্জ আসবে, সেটা কিছু এন্ডোক্রাইন বা ল্যাকটেশনের কিছু ফিজিওলজিক্যাল গ্রাউন্ড আছে, সেটা আমরা জানবো। কি কি হয় এখানে, ম্যামোজেনেসিস হয়, ল্যাক্টোজেনেসিস হয়, গ্যালাক্টোকাইনেসিস হয়, গ্যালাক্টোপোয়েসিস হয়। আচ্ছা, দেখেন আমরা দেখি ফিজিওলজিক্যাল বেসিস অফ ল্যাকটেশন। দেখেন কি হচ্ছে, এটা 4টা ফেজে ভাগ করা হয়। প্রিপারেশন করা হয় ব্রেস্টকে, সেটাকে বলা হচ্ছে ম্যামোজেনেসিস। সিনথেসিস আর সিক্রেশন ফ্রম দি ব্রেস্ট অ্যালভিওলাই, এটাকে বলা হচ্ছে ল্যাক্টোজেনেসিস। মিল্ক ইজেকশন, এটাকে বলা হয় গ্যালাক্টোকাইনেসিস। আর গ্যালাক্টোপোয়েসিস, এটা এটা বলা হয় হচ্ছে মেইনটেনেন্স অফ ল্যাকটেশন। আমরা অল্টারনেট নাম সহ এটা জানবো। যেমন আমি আজকে একটা প্রশ্ন দিয়েছিলাম সেশন শেষে আমরা ডিসকাস করব যে কোন হরমোনটা প্রিডমিনেন্টলি আমার
ল্যাকটেশনে হেল্প করে, বইটাকে বলা ছিল গ্যালাক্টোপোয়েসিস, আমি গ্যালাক্টোপোয়েসিস না দিয়ে আমি ডিরেক্ট বলে দিছি মেইনটেনেন্স অফ ল্যাকটেশন, ঠিক আছে। তো আমরা পাশাপাশি টার্মগুলো একটু ভালো করে খেয়াল করবো, ঠিক আছে। তো ল্যাকটেশনের যে চেঞ্জ গুলো হয় ব্রেস্টে, সেটা কিন্তু হুট করে আমার পিউরপেরিয়ামে হয় না, সেই প্রিপারেশন কিন্তু ব্রেস্ট প্রেগনেন্সিতেই নেয়, ঠিক আছে। কিছু হরমোন এখানে এক এক জায়গায় কাজ করে, যেমন ম্যামোজেনেসিসে দেখেন ইস্ট্রোজেন, অ্যাড্রেনাস্টেরয়েড আর হচ্ছে গ্রোথ হরমোন, এগুলো হচ্ছে ডাক্ট সিস্টেমের উপর কাজ করে, ঠিক আছে। মানে ম্যামোজেনেসিসটা কি, প্রিপারেশন অফ দি ব্রেস্ট, এখানে ডাক্ট সিস্টেম লোবিয়াল অ্যালভিউলার সিস্টেম দুইটা জায়গায় চেঞ্জ আসে। দেখেন ডাক্ট সিস্টেমের উপর প্রিডমিনেন্টলি ইস্ট্রোজেন, এরপর অ্যাড্রেনাল স্টেরয়েড, গ্রোথ হরমোন। আর লোবিয়াল অ্যালভিউলার সিস্টেমে কি হয়, এখানে ইস্ট্রোজেন, অ্যাড্রেনাল স্টেরয়েড, গ্রোথ হরমোন, এই তিনটা আছে। ইস্ট্রোজেনের আগে আর পরে দুইটা করে পি হবে, ঠিক আছে, প্রোজেস্টেরন আর হচ্ছে প্রোল্যাকটিন, প্রোজেস্টেরন আর প্রোল্যাকটিন। তাহলে লোবিয়াল অ্যালভিউলার সিস্টেমে প্রিডমিনেন্টলি যে হরমোনটা ইনফ্লুয়েন্স করে সেটা হচ্ছে প্রোজেস্টেরন, ঠিক আছে, প্রোজেস্টেরন। আর ইস্ট্রোজেন ডাক্টার সিস্টেমের উপর মেইনলি ইনফ্লুয়েন্স করে হচ্ছে ইস্ট্রোজেন, ঠিক আছে। তাইলে ডাক্ট সিস্টেম, লোবিয়াল অ্যালভিউলার সিস্টেমে হরমোনাল ইনফ্লুয়েন্সটা আমরা পড়লাম। এবার দেখেন ল্যাক্টোজেনেসিস, ল্যাক্টোজেনেসিসে কি হয় মেইনলি আমার, আচ্ছা এখানে আরেকটা কথা, প্রেগনেন্সিতে কিন্তু আমার প্রোল্যাকটিন লেভেল, এমন না যে ল্যাকটেশনে গিয়ে আমার প্রোল্যাকটিন লেভেল অনেক বেশি থাকে, প্রেগনেন্সিতেও থাকে, থ্রু আউট দ্য প্রেগনেন্সিতে প্রোল্যাকটিন লেভেল থাকে, মানে বেশ ভালো পরিমাণ থাকে। কিন্তু কেন আমার ল্যাকটেট মানে মিল্ক সিক্রেশন হয় না, তার কারণ হচ্ছে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের ইনফ্লুয়েন্সে প্রোল্যাকটিনটা আমার বা ব্রেস্ট টিস্যু গুলা আনরেসপন্সিভ থাকে প্রোল্যাকটিনের প্রতি, ঠিক আছে। ব্রেস্ট টিস্যু গুলা ডিউ টু হাই লেভেল অফ সার্কুলেটিং প্রোজেস্টেরন এন্ড ইস্ট্রোজেন, ব্রেস্ট টিস্যু রিমেইনস আনরেসপন্সিভ টু প্রোল্যাকটিন, ঠিক আছে। তো এই জন্য হচ্ছে আমার মিল্ক সিক্রেশন হয় না। কিন্তু ডেলিভারির পর কি হয়, আমার ইস্ট্রোজেন প্রজেস্টেরনটা উইথড্রয়াল হয়, হলে কি হয়, এই যে আমার ম্যামোজেনেসিসে যে আমার যে ল্যাকটেটিং চেঞ্জ গুলো এসেছিল, আমার ব্রেস্টটা প্রিপেয়ার হয়েছিল ল্যাকটেশনের জন্য, সেই ফুললি ডেভেলপড ম্যামারি গ্ল্যান্ডের উপর এই হরমোন গুলো কাজ করে, কি কি, প্রোল্যাকটিন, থাইরয়েড, গ্লুকোকর্টিকয়েড, গ্রোথ হরমোন, ইনসুলিন, ঠিক আছে। এই জিনিসগুলো কাজ করে, করে হচ্ছে আমার ল্যাক্টোজেনেসিস করে, ঠিক আছে। ল্যাক্টোজেনেসিসটাকে আমরা কি বলেছিলাম, যে এটা হচ্ছে আমার সিনথেসিস এন্ড সিক্রেশন অফ মিল্ক from the breast alveoli, ঠিক আছে, synthesis and secretion of milk from the breast alveoli। এরপরে আসি দুইটা জিনিস, একটা হচ্ছে গ্যালাক্টোকাইনেসিস, গ্যালাক্টোপোয়েসিস। গ্যালাক্টোকাইনেসিস কি, মিল্ক এজেকশন, ঠিক আছে, মিল্ক এজেকশন বা মিল্ক লেট ডাউন রিফ্লেক্স যেটাকে আমরা বলি, ঠিক আছে। এটাতে প্রিডমিনেন্ট হরমোন হচ্ছে অক্সিটোসিন, ওকে। আর গ্যালাক্টোপোয়েসিসটা কি, মেইনটেনেন্স অফ ল্যাকটেশন, এখানে মেইন রোল প্লে করে কে, প্রোল্যাকটিন। এবার আমরা যা পড়েছি সেগুলো একটু বই খাতায় কি কি লেখা আছে তা জেনে নিই। দেখেন ম্যামোজেনেসিসে কি বলেছে, প্রেগনেন্সি ইজ অ্যাসোসিয়েটেড উইথ রিমার্কেবল গ্রোথ অফ বোথ ডাক্টাল এন্ড লোবিয়াল অ্যালভিউলার সিস্টেম and intake nerve supply is not essential for the growth of mammary gland during pregnancy। মানে আমার নার্ভ সাপ্লাইটা যদি ইনটেক্ট নাও থাকে, তাও আমার ম্যামারি গ্ল্যান্ডটা প্রেগনেন্সিতে হাইপারট্রফি হবে, বা মানে তার কি বলে, সে ল্যাকটেশনের জন্য প্রিপারেশন নিবে। এরপর আসি ল্যাক্টোজেনেসিস। ল্যাক্টোজেনেসিসে বলা হয়েছে যে অ্যালভিওলার সেলগুলো, ওই যে আমরা শুরুতে যে অ্যালভিওলার সেলগুলো দেখেছিলাম, দে আর দ্য প্রিন্সিপাল সাইট ফর প্রোডাকশন অফ মিল্ক, ঠিক আছে। অ্যালভিওলার সেলগুলো হচ্ছে প্রিন্সিপাল সাইট ফর দি প্রোডাকশন অফ মিল্ক। আচ্ছা এখানে কিছু সিক্রেটরি অ্যাক্টিভিটি গুলো এভিডেন্ট থাকে ডিউরিং প্রেগনেন্সি, যেটা হচ্ছে কলোস্ট্রাম, ঠিক আছে। আর এক্সিলারেটেড ফলোইং ডেলিভারি, মিল্ক সিক্রেশন অ্যাকচুয়ালি স্টার্টস অন থার্ড অর ফোর্থ পোস্টপার্টাম ডে। খুব ইম্পর্টেন্ট একটা কথা, যে মিল্ক সিক্রেশনটা আমার থার্ড অর ফোর্থ পোস্টপার্টাম ডেতে হয়, ঠিক আছে। এই সময়ের মধ্যে ব্রেস্ট গুলো কি হয়, এনগোর্জড হয়, টেন্স, টেন্ডার এবং একটা ওয়ার্ম সেন্সেশন ফিল করে পিপেরা বা মাটা। আচ্ছা এখানে দেখেন এই যে কথাগুলো আমরা বলেছি, যে ইন স্পাইট অফ হাই প্রোল্যাকটিন লেভেল ডিউরিং প্রেগন্যান্সি, মিল্ক সিক্রেশন ইজ কেপ্ট ইন অ্যাবিয়েন্স। মানে হচ্ছে আমার প্রেগন্যান্সিতে হাই লেভেল অফ প্রোল্যাকটিন থাকলেও মিল্ক সিক্রেশনটা হয় না। কেন হয় না, যে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন কি করে, প্রেগন্যান্সিতে ব্রেস্টটাকে, ব্রেস্ট টিস্যু গুলোকে আনরেসপন্সিভ করে টু প্রোল্যাকটিন, ঠিক আছে। এরা কি করে, মেক দ্য ব্রেস্ট টিস্যুস আনরেসপন্সিভ টু প্রোল্যাকটিন, ঠিক আছে। ব্রেস্ট টিস্যু গুলো তখন প্রোল্যাকটিনের প্রতি আনরেসপন্সিভ থাকে। আচ্ছা ফলোইং ডেলিভারি যখন ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন গুলো উইথড্রয়াল হয়, তখন কি হয়, প্রোল্যাকটিন বিগিনস ইট মিল্ক সিক্রেটরি অ্যাক্টিভিটি ইন প্রিভিয়াসলি ফুলি ডেভেলপড ম্যামারি গ্ল্যান্ড। মানে ম্যামোজেনেসিস এর মাধ্যমে যে আমার ব্রেস্টটা প্রিপেয়ার ছিল ল্যাকটেশনের জন্য, সেই ব্রেস্টের উপর তখন প্রোল্যাকটিন কাজ করতে পারে। কেন করতে পারে, কারণ তখন ডেলিভারির পরে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরনের উইথড্রয়াল হয়, এটা লেভেলটা কমে যায়। আচ্ছা এছাড়াও আর কি কি ইম্পর্টেন্ট হরমোন এখানে রোল প্লে করে, প্রোল্যাকটিন, প্রোল্যাকটিন বাদেও ইনসুলিন, গ্রোথ হরমোন, গ্লুকোকর্টিকয়েড, তারপর হচ্ছে থাইরক্সিন, আর ইনসুলিন তো আমরা বলেছি।
যেটা সবাই হেল্প করে। আরেকটা কথা দেখেন, মিল্ক সিক্রেশনের জন্য কিন্তু আমার নার্সিং এফোর্ট ইজ নট এসেনশিয়াল। ল্যাকটেশন মেইনটেইন করার জন্য আমার ফ্রিকোয়েন্সি, যে একটা ফ্রিকোয়েন্ট ইন্টারভেলে আমাকে ফিডিং করাতে হবে বেবিকে বা মিল্ক এক্সপ্রেস করতে হবে, সেটা ল্যাকটেশন মেইনটেইন করার জন্য। কিন্তু মিল্ক সিক্রেশনের জন্য কিন্তু নার্সিং এফোর্ট ইজ নট এসেনশিয়াল। ওকে। গ্যালাক্টোকাইনেসিস, গ্যালাক্টোকাইনেসিস আমরা বলেছি যেটা মিল্ক ইজেকশন। অক্সিটোসিন হচ্ছে মেজর গ্যালাক্টোকাইনেটিক হরমোন, ঠিক আছে। গ্যালাক্টোকাইনেসিসটা হচ্ছে আমার শুধু সাকশনের উপর ডিপেন্ড করে না, যে বেবি কত কিভাবে সাক করবে এটার উপর ডিপেন্ড করে না। এটা ডিপেন্ড করে হচ্ছে কন্ট্রাক্টাইল মেকানিজমের উপর। মানে কন্ট্রাক্টাইল মেকানিজমকে ওই যে বলেছিলাম মায়োপেথিলিয়াল সেলগুলো, আমার অ্যালভিওলার সেলগুলোকে একদম ডাক্ট থেকে অ্যালভিওলার সেল পর্যন্ত ওই জায়গাগুলোকে কি করে আমার সারাউন্ড করে রাখে। যখন এটা কন্ট্রাক্ট করে তখনই হচ্ছে আমার মিল্কগুলো সিক্রেশন হয়, ঠিক আছে, বা মিল্ক ইজেক্ট আউট হয়। সিক্রেশন বলবো না, এটাকে বলবো মিল্ক ইজেক্ট আউট হয়, ঠিক আছে। তারপর দেখেন, আচ্ছা এখানে বলা হয়েছে যে, আচ্ছা এটা ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে এই যে একটা কন্ডিশন রিফ্লেক্সের কথা বলেছে, যে মিল্ক লেট ডাউন রিফ্লেক্স, এটা একটা কন্ডিশন রিফ্লেক্স, ঠিক আছে। এখানে কি হয় যে আমার দেখেন ইম্পাসটা যায় হচ্ছে নিপল এবং অ্যারিওলা থেকে থোরাসিক, ওই যে ব্রেস্টের আমরা নার্ভ সাপ্লাই পড়েছি T4 T5 T6, মানে থোরাসিক 4 5 6 দিয়ে যায়, গিয়ে হচ্ছে প্যারাভেন্ট্রিকুলার এবং সুপ্রাঅপটিক নিউক্লিয়ার, ওখানে হাইপোথ্যালামাসের প্যারাভেন্ট্রিকুলার এবং সুপ্রাঅপটিক নিউক্লিয়ার ওখানে গিয়ে সিনথেসাইজ এবং ট্রান্সপোর্ট করে অক্সিটোসিন টু দা পোস্টেরিয়র পিটুইটারি, ঠিক আছে। এই অক্সিটোসিনটা যখন পোস্টেরিয়র পিটুইটারি থেকে লিবারেট হয় তখন তারা কি করে, মায়োপেথিলিয়াল সেলগুলোকে কন্ট্রাক্ট করে কি করে, অ্যালভিওলাই এবং ডাক্ট, মানে অ্যালভিওলাই এবং ডাক্টের বাইরেই তো হচ্ছে মায়োপেথিলিয়াল সেলগুলো সারাউন্ড করে থাকে। তখন এরা কন্ট্রাক্ট করলে কি হয়, আমার মিল্কটা ইজেক্ট আউট হয়, ঠিক আছে। এই যে এই জায়গাগুলো থেকে অ্যালভিওলাই, তারপর হচ্ছে আমার ডাক্ট থেকে মিল্ক গুলা ইজেকশন হয়, ঠিক আছে। ইজেকশন হয়ে কি হয়, যে অ্যাম্পুলার এখানে আসে। ওকে, তারপরে আসি, আচ্ছা এটাকেই বলা হচ্ছে মিল্ক ইজেকশন অথবা মিল্ক লেট ডাউন রিফ্লেক্স, ঠিক আছে। যেখানে মিল্ক গুলা ফোর্স ডাউন হয় হচ্ছে আমার অ্যাম্পুলা অফ দি ল্যাক্টিফেরাস ডাক্ট, মানে আমার এই যে অ্যালভিওলাই, তারপর হচ্ছে আমার ডাক্টের মধ্যে যে সারাউন্ডিং, এর বাইরে যে সারাউন্ডিং মায়োপেথিলিয়াল সেলগুলো ছিল, এগুলো 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 কি করে, কন্ট্রাক্ট করে অ্যালভিওলাই এবং ডাক্ট থেকে মিল্ক গুলাকে ইজেক্ট করে অ্যাম্পুলা, যেখানে হচ্ছে মিল্ক গুলা স্টোর করে, এখানে নিয়ে আসে, ঠিক আছে, এখানে নিয়ে আসে। এরপরে ওখান থেকে বেবিকে ফিড করানোর সময় ওই মিল্কটা আউট হবে, অথবা আইদার মা যদি এটা ম্যানুয়ালি এক্সপ্রেস করে বা পাম্পিং এর মাধ্যমে সেটা হচ্ছে বাইরে বের হবে, ঠিক আছে। ওকে। এছাড়াও মিল্ক লেট ডাউনের জন্য যে সাকিং ইম্পর্টেন্ট, দ্যাটস নট নেসেসারি। এখানে দেখেন প্রেজেন্স অফ ইনফ্যান্ট অর ইনফ্যান্টস ক্রাই ক্যান ইনডিউস লেট ডাউন উইদাউট সাকলিং, ঠিক আছে। যে বাচ্চাকে দেখেও কখনো কখনো মায়ের মিল্ক লেট ডাউন রিফ্লেক্স হয়, যেমন আবার বাচ্চা কান্না করলেও হয়। ওকে। আর এই মিল্ক লেট ডাউন রিফ্লেক্সটা বা ইজেকশন রিফ্লেক্সটা, এটা ইনহিবিট করে কিছু সার্টেন ফ্যাক্টর, যেমন পেইন, অ্যাংজাইটি, তারপর ব্রেস্ট যদি এনগর্জ থাকে, আর হচ্ছে মা যদি ডিপ্রেশন ফেস করে। এরপর আসি গ্যালাক্টোপোয়েসিস। গ্যালাক্টোপোয়েসিসের মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে কি, দেখেন কি প্রথম লাইনটা, প্রোল্যাকটিন অ্যাপিয়ার্স টু বি দ্য সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট গ্যালাক্টোপোয়েটিক হরমোন। মানে কি, গ্যালাক্টোপোয়েসিস মানে ছিল হচ্ছে আমার মেইনটেনেন্স অফ ল্যাকটেশন। তাহলে ল্যাকটেশনে মেইনটেইন করার জন্য এক নাম্বার হরমোন যদি বলি ইম্পর্টেন্ট, সেটা কি, প্রোল্যাকটিন, ঠিক আছে। ফর মেইনটেনেন্স অফ ইফেক্টিভ এন্ড কন্টিনিউয়াস ল্যাকটেশন, ফ্রিকোয়েন্সি অফ সাকলিং দ্যাট ইজ মোর দেন 8 in 24 hours ইজ এসেনশিয়াল। মানে প্রতিদিন কমপক্ষে 8 বারের বেশি করে হচ্ছে বাচ্চাকে ফিড করতে হবে। এই ফ্রিকোয়েন্সিতে যদি ফিড করায় একজন মা, বা সে ম্যানুয়াল এক্সপ্রেস করে বা পাম্প করে বের করে, দেন তার ল্যাকটেশনটা মেইনটেনেন্স হবে। আদারওয়াইজ কি হয়, যে প্রপারলি যদি সে আপনার ব্রেস্টটাকে এমটি না করে, তখন কি হয়, যে আমার যেই মিল্ক গুলো আমার কি বলে রয়ে গিয়েছিল, হ্যাঁ, রিবেরিক মিল্ক গুলো ছিল আমার অ্যাম্পোলাতে, এগুলো হচ্ছে আমার ব্রেনকে একটা ইম্পালস পাঠায়, যেটার জন্য হচ্ছে এই যে দেখেন ডাক্তার অ্যালভিওলার ডিস্টেনশন হয়, হয়ে কি হয়, আহ মানে সে আমার ব্রেনকে সিগন্যাল পাঠায় পরবর্তীতে ফার্দার মিল্ক সিক্রেশনটাকে ইনহিবিট করার জন্য। তখন কি হয়, আমার ল্যাকটেশন মানে মিল্ক ফর্মেশন বা মিল্ক প্রোডাকশন যেটা, সেটা কমে যায়, ঠিক আছে। তখন একটা ল্যাকটেশন ফেলারের ঝুঁকি থাকে। ওকে, এই যে দেখেন কি বলছে, ডিস্টেনশন অফ দি অ্যালভিওলাই বাই রিটেন মিল্ক, মানে যে মিল্কটা রয়ে গেল আমার অ্যালভিওলাইতে, আচ্ছা, ডিউ টু ফেলার অফ সাকলিং, বা আমি এটা এক্সপ্রেস করে বের করতে ব্যর্থ হয়েছি, তখন কি হলো, এটা কি করে, ডিক্রিজ ইন মিল্ক সিক্রেশন, এটা মিল্ক সিক্রেশনটাকে আমার কমায় দেয়, ঠিক আছে। ওকে, এরপরে আচ্ছা, এটা আমরা একটু জানবো আমাদের জীবনে, বা আমরা কাউকে অ্যাডভাইস দেবো, যেহেতু আমরা
অবস্টেট্রিক্স গাইনোকোলজি ট্রেনিং হব, তো এটা আমাদের জন্য জানা দরকার যে আমরা কি অ্যাডভাইস দিব যে প্রতিবার আমার হচ্ছে কি বলবো, আমি আমার ব্রেস্ট নিপল এই রিজনটাকে মাকে অ্যাডভাইস করবো যেটা আমার প্রতিবার ওয়াশ আউট করতে হবে বিফোর ইচ ফিডিং, ঠিক আছে? এবং ফিডিং এর পরে এটাকে আমি আবার ক্লিন করে আমি ড্রাই আউট করে রাখবো। তাহলে আমার হচ্ছে কোনো কমপ্লিকেশন হবে না। হ্যাঁ, এটা পিওর পেরিয়ামে এই কেয়ারটা আমার নিতে হবে। আর নিপল সোরনেস, ঠিক আছে, এটা অ্যাভয়েড করার জন্য হচ্ছে আমার ফ্রিকোয়েন্ট শর্ট ফিডিংটাকে আমি এনকারেজ করবো রাদার দেন প্রলং ফিডিং, মানে 2-3 ঘন্টার বেশি যাতে গ্যাপ না হয় এক একটা ফিডিং এর মধ্যে। ঠিক আছে, এছাড়া বাচ্চার ওরাল ক্যাভিটিতে ক্যান্ডিডা ইনফেকশন আছে কিনা এগুলো আমি খেয়াল করব। ওকে, এগুলো এত লাগবে না। আচ্ছা, তো আমি যখন এই জিনিসগুলো একটা পিরিয়ডে মেনটেন করতে ব্যর্থ হব, তখন কিছু কমপ্লিকেশন দেখা দিবে, ঠিক আছে? যেমন ব্রেস্ট এনগর্জমেন্ট হবে, ক্র্যাকড এন্ড রিট্রাক্টেড নিপল হবে, মাস্টাইটিস ব্রেস্ট অ্যাবসেস হবে, ল্যাকটেশন ফেইলার হবে। আচ্ছা, রিট্রাক্টেড নিপল তো কমপ্লিকেশন না, রিট্রাক্টেড নিপল একটা ফেনোমেনা। হ্যাঁ, আচ্ছা, ক্র্যাকড নিপলটা কি? যখন আমি প্রপার আগে বলি ব্রেস্ট এনগর্জমেন্টটা কি। হ্যাঁ, ব্রেস্ট এনগর্জমেন্টে কি হয় যে আমার দেখেন না যে প্রেগনেন্সিতে আমার ভাস্কুলারিটি অনেক বেড়ে যায়। তো কখনো কখনো অনেক মায়ের, মানে বেশিরভাগ মায়ের, মোস্ট অফ দা মাদার ফেস দিস প্রবলেম, যেখানে কি হয় আবার লিম্ফেটিক ভেনাস এক্সাজারেশন হয়। হয়ে কি হয় আমার অ্যাম্পুলা থেকে মিল্কটা সিক্রেশন হতে, মানে এটা ডিফিকাল্টি অ্যারাইজ করে। তখন কি হয়, ব্রেস্ট গুলো এনগর্জড হয়ে যায়। তো এটা হচ্ছে ম্যানিফেস্ট করে থার্ড ফোর্থ পোস্টপার্টাম ডেতে, যখন হচ্ছে ল্যাকটেশন প্রসেসটা শুরু করে একজন মা। হ্যাঁ, বাচ্চাকে যখন ফিড করাতে চায়, কিন্তু প্যাথোজেনেসিসটা কিন্তু তার আগেই হয়। ক্র্যাকড নিপলটা কি, প্রপার পজিশন অ্যাটাচমেন্ট না করতে পারলে কি করবে বাচ্চা হচ্ছে, তার ফিডিংটা এনশিওর করতে হবে, সে কি করবে তার গাম দিয়ে হুক করে নিপলের সাথে অ্যাটাচ হয়ে থাকতে যাবে। তো ওর তখন কি হতে পারে যে আমার নিপলের যে সারফেস এরিয়াটা সেটা হচ্ছে লস হয়ে একটা এক্সপোজ এরিয়া তৈরি করবে। ঠিক আছে, খুবই পেইনফুল একটা কন্ডিশন। মাস্টাইটিস কি? মাস্টাইটিস হচ্ছে মিল্ক স্ট্যাগনেন্ট হয়ে ইনফ্লামেশন করে মাস্টাইটিস করবে। আরো সিভিয়ার হলে সেটা অ্যাবসেস ফর্মেশন করবে। আর ল্যাকটেশন ফেলিয়ার কি? এটা তো আমরা বললামই যে ফ্রিকোয়েন্ট ফিডিং না হলে, মায়ের যদি এংজাইটি ডিপ্রেশন থাকে, এরকম অনেক কন্ডিশনে পেইন থাকে, এসব কন্ডিশন হচ্ছে আমার ল্যাকটেশনটা ফেইল হবে। ওকে, আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার আছে যে মাস্টাইটিস ব্রেস্ট অ্যাবসেস ব্রেস্ট এনগর্জমেন্ট এই কন্ডিশনে কি হয়, পেশেন্টের হচ্ছে ফিভার হয়, ওটাকে আমরা বলি কি পিউরপেরাল পাইরেক্সিয়া, পিউরপেরাল পিরিয়ডে যে ফিভারটা হয়। ওকে, তাইলে এর সাথে সাথে আমাদের আজকের সেশনের পড়া শেষ। প্রথমে আমরা পড়লাম, একটা কুইক রিভিউ দিলাম অ্যানাটমির, এরপরে আমরা প্রেগনেন্সিতে কিছু চেঞ্জ করলাম যে আমার কি কি ইম্পর্টেন্ট চেঞ্জ হয়। যেমন আমার একটা সেকেন্ডারি অ্যারিওলা নামে একটা জিনিস অ্যাপিয়ার করে, নিপল প্রাইমারি অ্যারিওলাতে কি হয়, পিগমেন্টেশন হয়, ভাস্কুলারিটি বাড়ে। তারপর হচ্ছে সব ব্রেস্ট টিস্যু গুলো কি হয়, হাইপারট্রফি হয়। সেকেন্ডারি অ্যারিওলা কখন অ্যাপিয়ার করে, 20 সপ্তাহে। তারপর আমরা জানি যে এই সময় ব্রেস্টটা কি করে, প্রিপারেশন নেয় ল্যাকটেশনের জন্য। ডাক্টার সিস্টেম, লোবিউলো অ্যালভিউলার সিস্টেম, ডাক্টার সিস্টেমের উপর প্রিডমিনেটলি ইস্ট্রোজেন কাজ করে, লোবিউলো অ্যালভিউলার সিস্টেমের উপর প্রিডমিনেটলি প্রজেস্টেরন কাজ করে। তো এই জিনিসগুলো আমরা জানলাম। এরপর আমরা পিউরপেরিয়ামে আসলাম। পিউরপেরিয়ামে এসে একটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস পড়লাম, সেটা হচ্ছে আমার এন্ডোক্রাইন কন্ট্রোল অথবা ফিজিওলজি অফ ল্যাকটেশন। ঠিক আছে, 4টা প্রসেসে পড়লাম, যে একটা কি ম্যামোজেনেসিস, ল্যাক্টোজেনেসিস, গ্যালাক্টোকাইনেসিস, গ্যালাক্টোপোয়েসিস, এবং কোন ফেজে কে প্রিডমিনেন্ট রোল প্লে করে। ঠিক আছে, তো এর মধ্য দিয়ে আমাদের ব্রেস্ট চেঞ্জেস ইন প্রেগনেন্সি এন্ড পিউরপেরিয়াম পড়া শেষ। এবার আমরা প্রশ্ন সলভিং সেশনে আসি। আচ্ছা, আমাদের এমসিকিউটা ছিল কি, যে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু। প্রথম অপশন ছিল ম্যামারি গ্ল্যান্ড ইজ আ মডিফাইড সোয়েট গ্ল্যান্ড। আমি অ্যান্সার দেখেছি গ্রুপে, অনেকে অ্যান্সার দিয়েছেন। আচ্ছা, ঠিক আছে, বেশিরভাগই একটা জায়গায় ভুল করেছেন। হ্যাঁ, কম সংখ্যক কি একটা ক্লু ধরতে পেরেছেন, সেটা হচ্ছে কি, যেমন মেমারি গ্ল্যান্ড ইজ এ মডিফাইড সোয়েট গ্ল্যান্ড, সবাই সঠিক উত্তর দিয়েছেন। ঠিক আছে, এটা ট্রু। ব্রেস্ট টিস্যুস আর ইনসেনসিটিভ টু হরমোনাল চেঞ্জেস, এটাও ফলস। কেন? আমরা বলেছি লুটিয়াল ফেজ, ফলিকুলার ফেজ, দুটা ফেজে দুই রকমের চেঞ্জ আসে, তাহলে দে আর সেনসিটিভ টু হরমোনাল চেঞ্জেস। আচ্ছা, মিল্ক স্টোরস ইন দ্য অ্যাম্পুলা অফ দ্য ল্যাকটেটিং ব্রেস্ট, এটাও ট্রু, আমরা ফিগার দেখে পড়েছি। কলোস্ট্রাম ক্যান বি এক্সপ্রেসড অ্যাট 12 উইকস, হ্যাঁ, এই অপশনটা এসে অনেকে ভুল করেছে। ঠিক আছে, কলোস্ট্রামটা কিন্তু এক্সপ্রেস করা পসিবল 12 উইকসে বা ফার্স্ট ট্রাইমেস্টারে। আচ্ছা, প্রোলেকটিন স্টিমুলেটস অ্যালভিউলার এপিথেলিয়াম টু সিক্রেট মিল্ক, এটা বেশিরভাগই সঠিক উত্তর দিয়েছেন। আহ কেউ কেউ আপু একটু ভুল করেছেন, আমিও হলে ভুল করতাম, কারণ কি এখানে আমার আহ আচ্ছা, প্রোল্যাকটিন স্টিমুলেটস অ্যালভিওলার এপিথেলিয়াম টু সিক্রেট মিল্ক, না এটা ঠিক সঠিক উত্তর দিয়েছেন আপুরা। ঠিক আছে, প্রোল্যাকটিনটা অ্যালভিওলার এপিথেলিয়ামকে স্টিমুলেট করে টু সিক্রেট মিল্ক, এটা ট্রু। এখানে একমাত্র ফলস অ্যান্সার হচ্ছে বি, যেখানে বলা হয়েছে যে ব্রেস্ট টিস্যুটা হচ্ছে সেনসিটিভ টু সাইক্লিক্যাল চেঞ্জেস অফ হরমোন ইস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন। ঠিক আছে, ওকে, এবার আসি আমাদের এসবি।
এই কোশ্চেনটা দেখেন, আমি সরাসরি বলি নাই যে আমার মোস্ট ইম্পর্টেন্ট গ্যালাক্টোপোয়েটিক হরমোন কোনটা। হ্যাঁ, অনেক সময় কি আমরা ওই ফিগার দেখে শুধু ফিগারটা পড়ে যাই, তো ভুলে যাই যে কোনটার মানেটা কি ছিল। দেখেন, আমি সরাসরি ওটা না বলে বলেছি যে কোন হরমোনটা মোস্ট ইম্পর্টেন্ট ফর মেইনটেনিং ল্যাকটেশন। ঠিক আছে, তাহলে কি সেটা? প্রোল্যাকটিন। ওকে, প্রোল্যাকটিন অ্যাপিয়ার্স টু বি দ্য সিঙ্গেল মোস্ট ইম্পর্টেন্ট গ্যালাক্টোপোয়েটিক হরমোন। তো এর সাথে সাথে আমাদের আজকের সেশনের পড়া শেষ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। কারো কোনো প্রশ্ন আছে? কারো কোনো প্রশ্ন না থাকলে আমি সেশনটা শেষ করে দিব। আচ্ছা, কারো কোনো প্রশ্ন নেই। তো পার্ট 1 পরীক্ষার আর বেশি দিন বাকি নেই। এখন সবাই হচ্ছে গুরুত্বপূর্ণ জিনিসগুলো পড়বেন। আজকের সেশন আশা করি আপনাদের কিছুটা উপকার হবে, কারণ এই ইনফরমেশন গুলো দত্ত বইয়ে, অবস দত্ত আছে, গাইনি দত্ত বই আছে, অবস দত্ত বই আবার বিভিন্ন চ্যাপ্টারে চ্যাপ্টারে 3-4টা চ্যাপ্টার এদিক সেদিক করে ইনফরমেশন গুলো ছিল। তো চেষ্টা করেছি আমি একটা সেশনে সবগুলো জায়গা থেকে ইনফরমেশন গুলো মানে টুকে নিয়ে আসতে। তো আজকের ক্লাসটা করে সবাই হচ্ছে এসবিএ পাড়া থেকে ব্রেস্ট রিলেটেড যে কোশ্চেন গুলো আছে সেগুলো অবশ্যই সলভ করে ফেলবেন। তো আর কোনো প্রবলেম হলে আমাকে অবশ্যই জানাবেন, ঠিক আছে? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ সবার মনে নেক ইচ্ছা পূরণ করুক। একটা না একটা সময়ে আপনার জন্য যখন বেস্ট টাইম, তখন আপনার পার্ট 1 হয়ে যাক। এই শুভকামনায় শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।